গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। সবাইকে স্বাগত জানাচ্ছি ভৌতিক কথার 7ম এপিসোডে, এবং আজকের এপিসোডে রয়েছে এর আগের এপিসোডের সেকেন্ড পার্ট। তো যারা যারা এই এপিসোডের ফার্স্ট পার্ট দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। কিন্তু তার আগে আপনি যদি আমাদের কাছে এই ধরনের কোনো সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চান তাহলে মেল করুন ভৌতিককথা@gmail.com অথবা ফেসবুক পেজের ইনবক্সে লিখে পাঠিয়ে দিন আপনার ঘটনা। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনার সেকেন্ড পার্টে। গালিব ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি চিৎকার করে তাকে থামিয়ে দিলাম। গালিব ভাইয়া অবাক হয়ে বলল, কি হয়েছে আফরিন? আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ কেন? ভাইয়া আপনার কপালে? গালিব ভাইয়া কপালে হাত দিয়ে বলল, কই, আমার কপালে তো কিছুই নেই, তাহলে ভয় পাওয়ার কি আছে? আমিও খেয়াল করলাম ভাইয়ার কপালে তৃতীয় চোখটাও উধাও হয়ে গিয়েছে। তখনই পিছন থেকে বাবা উঠে গালিব ভাইয়ার গলা চেপে ধরে কর্কশ গলায় বলল, এটা আমাদের পারিবারিক ব্যাপার, তুই কেন এসেছিস? চলে যা এখান থেকে। গালিব ভাইয়া কোনো মতে নিজেকে ছাড়িয়ে আমার পাশে এসে বলল, শ্বশুর ড্যাডি, নিজের মেয়ের জামাইকে এভাবে কেউ আপ্যায়ন করে নাকি? এ শুনে বাবা আরও রেগে গিয়ে গালিব ভাইয়ার দিকে তেড়ে আসলো। আমি গিয়ে সামনে দাঁড়ালাম এবং বাবাকে বাধা দিয়ে বললাম, ওর গায়ে যেন একটা আচরণ না লাগে। তুমি তোমার সন্তানদের এই অভিশপ্ত বিপদে ফেলেছো। নিশ্চয়ই তুমি এমন কিছু করেছো যাতে করে অদৃশ্য জগতের কেউ আমাদের পিছনে পড়েছে। কি করেছো তুমি? সত্যি করে বলো বাবা। এবার বাবা শান্ত হয়ে খাটে গিয়ে গুটিসুটি মেরে মাথা নিচের দিকে দিয়ে বসে বলল, আমি তো শুধু তোর মাকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। সে ফিরেও এসেছে, কিন্তু একা আসেনি, তার সাথে অতিথি নিয়ে এসছে। কি বললেন বাবা? তোমার মাথা ঠিক আছে তো? মা মারা গিয়েছে এবং তাকে আমরা সবাই মিলে কবরে রেখে এসেছি। আর মারা যাবার পর কেউ চাইলেও এই দুনিয়ায় ফিরে আসতে পারে না। কি বলছো এসব তুমি? প্রতি রাতে তুমি কার সাথে কথা বলো? এবার বাবার কণ্ঠ সম্পূর্ণ বদলে গেল। একটা মহিলা কণ্ঠে বলে উঠল, তোর বাবাকে দোষ দিস না মা, সত্যি আমি ফিরে এসেছি। তোর বাবা আমাকে যেতে দেয়নি। আয় মা, কাছে আয়, তোকে অনেকদিন হলো স্পর্শ করি না। এ কথা শুনে আমি ভয়ে গালিব ভাইয়ার হাত চেপে ধরলাম। এই কণ্ঠটা একদম আমার মায়ের মতো। বাবা মাথা নিচু করে আমার দিকে হাত বাড়িয়ে দিল। গালিব ভাইয়া এক থাপ্পড়ে তার হাতটা সরিয়ে দিয়ে বলল, ধুর মিয়া, রাখেন আপনার স্পর্শ করা। আমিও জানি মৃত্যুর পর মানুষ আর ফিরে আসে না। আপনি একজন খারাপ জিন। আফরিনের মায়ের রূপ ধরে ওর বাবাকে ধোঁকা দিচ্ছেন। আমরা আপনার এই ধোঁকায় পড়ব না। আমার শ্বশুর ড্যাডির সাথে থাকলে থাকেন, তার সাথে গল্প করেন, গান করেন, নৃত্য করেন, রোমান্স করেন, যা খুশি তা করেন, কিন্তু এর মাঝে আফরিনকে কেন টেনে এনেছেন? ওর কাছে কি চান আপনি? গালিব ভাইয়া একদমে কথাগুলো বলে হাঁপাতে লাগলো। ওইদিকে বাবা এখনো মাথা নিচু করে বসে আছে আর রাগে গড়গড় করছে। হঠাৎ খেয়াল করলাম খাটের তলা থেকে হালকা ছুপ ছুপ পানি বের হচ্ছে। গালিব ভাই আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, শ্বশুর ড্যাডি মনে হয় আমার কথা শুনে কাম সেরে ফেলছে। আগে জানলে প্যাম্পাস পরিয়ে নিতাম। আমি একটু রাগী ভঙ্গিতে বললাম, এখন কি মজা করার সময়? বাবা এভাবে বসে আছে কেন সেটা দেখেন। আর পানি বা কোথা থেকে আসছে? গালিব ভাইয়া হাঁটু গেড়ে ফ্লোরে বসে খাটের তলায় উঁকি দিয়ে বলল, আফরিন, সত্যিই তো আমার শাশুড়ি আম্মি ফিরে এসেছে, কিন্তু তার চোখগুলো তো আগুনের মতো জ্বলছে। গালিব ভাইয়ার কথা শুনে আমিও তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে খাটের তলায় উঁকি দিয়ে দেখলাম সত্যি আমার মা অগ্নিশর্মা দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, ভাইয়া, এটা আমার মা হতে পারে না, তাড়াতাড়ি পালাতে হবে আমাদের। উঠে দুজন রুম থেকে দৌড় দিতেই দরজাটা ধপাস করে বন্ধ হয়ে গেল। অনেক টানাটানি করেও দরজা খুলতে পারলাম না। মনে হচ্ছে কেউ বাইরে থেকে টেনে ধরে রেখেছে দরজা। এদিকে বাবা মাথা উঠিয়ে বলল, আর লুকিয়ে থেকে কি হবে? এবার বের হও মরিয়ম। ওরা জেনে গিয়েছে তুমি ফিরে এসেছো, ওদের পালাতে দেওয়া যাবে না। তাকিয়ে দেখলাম বাবার কপালে আবার সেই চোখ এবং মুখে ভয়ঙ্কর এক হাসি। খাটের তলা থেকে সাপের মতো পেঁচিয়ে বের হলো আমার মায়ের রূপী সেই শয়তানটা। কিছু বুঝে ওঠার আগে বিদ্যুৎ গতিতে আমাদের সামনে চলে আসলো এবং সে গালিব ভাইয়ার গলা চেপে তাকে দেয়ালের সাথে লাগিয়ে ফেললো। আমি বাধা দিতে গেলে আমাকে এক ছটকায় বাবার সামনে এনে ফেললো। বাবা আমাকে বলল, তোর কিছু হবে না, ও বাইরের লোক, তাই ওকে মরতে হবে। আমি উঠে দাঁড়াতেও পারছিলাম না। আমার হাত পা যেন বেঁধে রাখা হয়েছে। মুখ থেকে কোনো শব্দও বের করতে পারছিলাম না। সে গালিব ভাইয়াকে মেরে ফেলছে। আমি শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। গালিব ভাইয়া পাগুলো ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, ঠিক সেই সময় চারদিক থেকে ফজরের আজান ভেসে আসলো। সাথে সাথে সে গালিব ভাইয়াকে ছেড়ে দিল।
এবং চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। দেখলাম বাবাও ধপাস করে খাটে পড়ে গেল। এবার আমার হাত পাও ফ্রি হয়ে গেল মনে হচ্ছে। আমি উঠে দৌড়ে গেলাম গালিব ভাইয়ার কাছে। গালিব ভাইয়া শ্বাস নিতে নিতে বলল, আরে ডাইনি আম্মির পরিমেয়ে একটু দম নিতে দাও। খুব জোরে গলা চেপে ধরেছিল। আমি তো ভেবেছিলাম আজকে আমি শেষ। তাকিয়ে দেখলাম গালিব ভাইয়ার গলায় 5 আঙুলের দাগ বসে গিয়েছে। ফর্সা হওয়ার কারণে দাগগুলো লাল হয়ে আছে। আমি কান্না করে দিয়ে বললাম, ভাই আমাকে মাফ করে দেন, আমার জন্যই আপনি মরতে বসেছিলেন। আপনাকে এখানে আনাই আমার ঠিক হয়নি। আপনি প্লিজ চলে যান। আমার জন্য আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এটা তুমি কি বললে? তোমার সাথে জীবনের শেষ অবধি চলার শপথ করেছি। তোমার হাজারো অবহেলা আর বাজে আচরণের পরেও একটা বারের জন্য তোমার প্রতি ঘৃণা বা বিরক্তি আসেনি। আমি জানতাম ওসব তুমি মন থেকে করো না, তাই আমিও এনজয় করতাম। আর এখন তুমি এত বড় একটা বিপদে পড়েছো। এই অবস্থায় আমি তোমাকে ছেড়ে নিজের জানের ভয় পালাবো? আমি ছিলাম, আছি এবং থাকবো শেষ পর্যন্ত তোমার সাথে। আপনি সত্যি একটা পাগল। হাজার বললো আপনি যাবেন না জানি, তাহলে বলেন এখন কি করব? এগুলো কেন হচ্ছে তা এখনো সম্পূর্ণ পরিষ্কার না। তাহলে আমাদের পদক্ষেপ কি হবে? গালিব ভাইয়া মাথা উঁচু করে খাটে শুয়ে থাকা বাবার দিকে তাকিয়ে বলল, উনি তোমার মাকে ফিরিয়ে আনার জন্য এমন কিছু করেছে যে তোমাদের ভাই বোনের জীবনও হুমকি ফেলে দিয়েছে। আর তোমার বারবার তৃতীয় চোখ দেখার পিছনের কী রহস্য আছে সেটাও খুঁজে বের করতে হবে। এসবের সাথে ওই চোখের সম্পর্ক কি? এখন ফজরের আজান হয়েছে, নামাজ পড়ে আমরা বের হব বাসা থেকে। আমার একজন পরিচিত হুজুর আছে যে এইসব প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে রিসার্চ করে। আমি নিশ্চিত তার কাছে গেলে কোনো না কোনো সমাধান পাবো। বাবার রুমটা বন্ধ করে আস্তে করে বের হলাম। প্রথমে আমি নামাজ পড়ে নিলাম, তারপর গালিব ভাইয়াও নামাজ পড়লেন। এবার বাসা থেকে বের হবার পালা। এখনও বাইরে অন্ধকার পুরোপুরি কাটেনি, সবেমাত্র পাখিদের কিচিরমিচির শব্দ ভেসে আসছে। যাওয়ার সময় বাবার রুমে উঁকি মেরে দেখলাম সে এখনও গভীর ঘুমে। বের হবার জন্য গালিব ভাইয়া যখনই মেন দরজা খুলল তখনই সে থমকে দাঁড়িয়ে গেল। আমি পিছন থেকে বললাম, কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? গালিব ভাইয়া বলল, কফিন। আমি তাড়াতাড়ি পিছন থেকে সরে এসে বাইরে তাকিয়ে দেখলাম দরজার সামনে সেই কফিনটা রাখা। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। গালিব ভাইয়া যেহেতু কফিনটা দেখতে পাচ্ছে তাই এটা স্বপ্ন না, সত্যি সত্যি এটা আমাদের দরজার সামনে। গালিব ভাইয়া বলল, ভয় পেও না, আমি আছি তো, দেখছি এই কফিনে কি আছে। এই বলে সে এগিয়ে গেল কফিনের দিকে। আমি বললাম, না ভাইয়া চলেন, আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই। এটা এখানে পড়েই থাকুক, না জানি ওটার ভেতরে আবার কি আছে। দরকার নেই এটা খোলার। কিন্তু গালিব ভাইয়া আমার কোনো কথা না শুনে বলল, কতবার পালাবে তুমি? আমরা চাইলেও এখন আর এসব থেকে পালাতে পারবো না, তাই যা সামনে পড়বে তার মোকাবেলা করতে হবে, ভয় পাওয়া যাবে না। এই বলে গালিব ভাইয়া ভালো করে কফিনটা চারদিক পর্যবেক্ষণ করলো। এরপর আস্তে আস্তে কফিনের উপরের ঢাকনাটা সরিয়ে ফেলল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। যদি সেই স্বপ্নের মতো এখনও বাবার মৃতদেহ সেখানে থাকে, তাই সরাসরি দেখতে চাইলাম না। গালিব ভাইয়া উঠে বলল, চোখ খুলো, তেমন কিছুই নেই এটার ভিতর। আমি চোখ খুলে কফিনের দিকে তাকিয়ে দেখলাম সত্যি তেমন কিছু নেই। তবে ভয়টা তখন পেলাম যখন গালিব ভাইয়া কফিনের ভিতরে হাত দিয়ে একটা সাদা কাপড় বের করলো এবং চোখ বড় বড় করে বলল, এটা তো কাফনের কাপড়। আবার কফিনের এক কোণে দেখা গেল কিছু বড়ই পাতা আর একটা গোলাপ জল রাখা। গালিব ভাইয়া কাপড়টা কফিনে রেখে সেটা আবার বন্ধ করে দিল। আমি ভয় ভয় জিজ্ঞেস করলাম, এগুলো কি ছিল ভাইয়া? মৃত মানুষের জন্য শেষ শপিংয়ে এগুলোই কেনা হয়, কিন্তু এই কফিনে করে কে বা কারা এগুলো দিয়ে গেল আর কেনই বা দিয়ে গেল? হ্যাঁ, মনে পড়েছে, তুমি স্বপ্নে দেখেছিলে কফিনের সাথে 4 জন কালো কোটটাই পরিহিত অচেনা মানুষ, যারা বলেছিল তোমাকে নিতে এসেছে। তারাই এই কফিন এখানে রেখে গিয়েছে। কিন্তু কেন? ভাইয়া কাফনের কাপড় সহ এই কফিন, তার মানে সত্যি তারা আমাকে নিয়ে যাবে। আজ না কাল আমাকে ধরে রাখতে পারবেন না। পাগলের মতো কথা বলো না, আমি থাকতে কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না। এখন এই কফিনটা বাসায় ঢুকিয়ে রাখতে হবে। হতে পারে এর মাঝেই কোনো সমাধান থাকতে পারে। আল্লাহর সমাধান ছাড়া কোনো সমস্যা বান্দার উপর চাপিয়ে দেয় না, শুধু সময় আর ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয় এবং চেষ্টা করে যেতে হয়। এই বলে গালিব ভাইয়া কফিনটা বাসায় ঢুকিয়ে রাখলো। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাসা থেকে। ততক্ষণে ভোরের আলো ফুটেছে, মানুষজন হাঁটাহাঁটি করছে। উদ্দেশ্য এখন গালিব ভাইয়ার বলা সেই হুজুরের কাছে যাব। কথা বলতে বলতে আমরা একটা ইসলামিক ফাউন্ডেশনের সামনে এসে থামলাম। গালিব ভাইয়া বলল, তাকে এখানেই পাওয়া যাবে।
দারোয়ানের কাছে গিয়ে বলল, ভাই জামাল হুজুরকে একটু ডেকে দেবেন, বলবেন যে গালিব এসেছে কোনো জরুরি কাজ নিয়ে। তখন দারোয়ান ভিতরে চলে গেল জামাল হুজুরকে এটা জানাতে। আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দারোয়ান এসে বলল, হুজুর আপনাকেও ভিতরে ডাকছে। আমি আর গালিব ভাইয়া ভিতরে গেলাম। লাইব্রেরি পেরিয়ে একটা কালো রঙের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। গালিব ভাইয়া ঠোকা দিল দরজায় এবং বলল, আমরা কি ভিতরে আসতে পারি হুজুর? ওপাশ থেকে ভারী কণ্ঠে কেউ বলল, হ্যাঁ গালিব, আসো আসো। দরজা ধাক্কা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। দেখলাম একজন মধ্যবয়স্ক লোক চেয়ারে বসে কি যেন লিখছে। পুরো রুমে ভয়ানক ভয়ানক পিশাচের স্কেচ লাগানো, আর চার কোণে 4টে আগুনের মশাল জ্বালানো। লোকটার মুখে খোঁচা খোঁচা দাড়ি, একটা কালো রঙের ফতোয়া পড়া। দেখে বোঝা যায় না সে একজন হুজুর। উনি লেখা অবস্থায় আমাদের দিকে না তাকিয়ে বলল, কি হয়েছে গালিব? এত জরুরি তলব হঠাৎ করে, সাথে কাদেরকে নিয়ে এসেছো? গালিব ভাইয়া বলল, কাদেরকে মানে? আমরা তো 2 জন। ও আমার অনেক ভালো বন্ধু আফরিন। সমস্যাটা ওর সাথেই হচ্ছে মূলত। উনি এবার লেখা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলল, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোমাদের পিছনে 3 চোখওয়ালা মহিলাটাকে? হুজুরের কথা শুনে আমরা ভয়ে সাথে সাথে পিছনে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। তারপর সামনে তাকিয়ে যখনই হুজুরকে জিজ্ঞেস করতে যাব কোথায় 3 চোখওয়ালা মহিলা, তখনই দেখলাম হুজুরের পিছনে সেই মহিলা দাঁড়িয়ে আছে। গালিব ভাইয়া বলল, দেখো আফরিন, আমার শাশুড়ি আমি তো এখানেও চলে এসেছে। হুজুর সুন্দর একটা হাসি দিয়ে তার হাতে থাকা কলমটা পিছন দিকে ছুঁড়ে মারল। কলমটা সাদা একটা চিকেন সুতোর মতো হয়ে গেল এবং পিছনে থাকা আমার মায়ের রূপ ধরা সেই পিশাচকে পেঁচিয়ে ফেলল। কিন্তু সে সুতোটা ছিঁড়ে নিজেকে মুক্ত করে হুজুরের উপর ঝাঁপিয়ে পড়ল পিছন থেকে। সে হুজুরের মাথা তার ধারালো নখ দিয়ে খামচে ধরেছে আর ভয়ঙ্কর গলায় বলছে, প্রিয় জামাল, অনেকদিন পর তোকে পেয়েছি। আমার কাজে যে বাধা দেয় আমি তাকেই শেষ করে ফেলি। আমাকে থামানোর শক্তি কারোর নেই। গালিব ভাইয়া দৌড়ে গেল হুজুরকে বাঁচাতে। হুজুর খুব চেষ্টা করছে তার হাত থেকে নিজেকে ছাড়ানোর। গালিব ভাইয়া গিয়ে একটা চেয়ার উঠিয়ে ওই পিশাচকে বাড়ি দিল। চেয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু তার কিছুই হলো না। পিশাচটা গালিব ভাইয়ার দিকে ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে তাকালো এবং চোখের ইশারায় গালিব ভাইয়াকে ছুঁড়ে ফেলে দিল। আমি দৌড়ে গেলাম। ভাই আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। হুজুরকে তার হাত থেকে ছাড়াও গিয়ে সে হুজুরকে মেরে ফেলবে। সে হুজুরকে এখনো চেপে ধরে রেখেছে। হুজুর দোয়া পড়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। আমি কি করব ভাবতে ভাবতে হুজুরের দিকে তাকিয়ে দেখলাম হুজুর হাতের ইশারায় আগুনের মশাল নিতে বলছে। আমি তাড়াতাড়ি রুমের কোণে থাকা একটা আগুনের মশাল হাতে নিয়ে সোজা ওই পিশাচটার দিকে তেড়ে গেলাম। এটা দেখে সে ভয়ার্থ চোখে তাকিয়ে হুজুরকে ছেড়ে দিল। হুজুর আমার হাত থেকে মশালটা নিয়ে তার দিকে এগিয়ে গেল। সে খুব চিৎকার করে বলতে লাগলো, আগাবি না আমার দিকে, আমাকে যেতে দে। আমায় ছুলে তোরা কেউ বাঁচবি না। আমাকে যেতে দে এখান থেকে। হুজুর হাসতে হাসতে তার দিকে এগোতে লাগলো। তুই কি ভেবেছিস আমাকে আক্রমণ করে এখান থেকে পালিয়ে যাবি? তোর মতো হাজার হাজার খারাপ শক্তিকে আমি মাথা নত করিয়েছি, তোকেও করাবো। না না, এটা করিস না তুই। আমাকে যেতে দে, যেতে দে আমাকে। বলতে বলতে সে দেয়ালের কাছে গিয়ে থামলো। তখন হুজুর বলল, এটা তো তোর আসল রূপ না, তোর আসল রূপে ফিরে আয়, তারপর তোর সাথে কথা বলছি। কিন্তু সে বারবার দাবি করছে, আমি কোনো জিন না, আমি আফরিনের মায়ের আত্মা। এটা শুনে আমি বললাম, আমার মা তো মারা গিয়েছে, তাই তুমি বাবাকে বোকা বানাতে পারলেও আমাকে বোকা বানাতে পারবে না। তোমার অপশক্তি দিয়ে আমার মায়ের রূপ ধরে এসব কেন করছো? আমি নিজের ইচ্ছায় আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। তোর বাবা আমাকে নিয়ে এসেছে। হুজুর বলল, কিভাবে নিয়ে এসেছে? আর কেনই বা তিনি তোর মতো শয়তানকে ডেকে এনে নিজের সন্তানদের হুমকির মুখে ফেলবে? সে চুপ করে রইল। হুজুর আগুনের মশালটা তার দিকে এগিয়ে ধমক দিয়ে বলল, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে, তবে তার আগে তুই তোর আসল রূপে ফিরে আয়। এবার সে তার অনিচ্ছা সত্ত্বেও নিজের কপালে থাকা তৃতীয় চোখ হাত দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলো এবং মাথা নিচু করে বসে রইল। আমি আর গালিফাইয়া একে অপরের দিকে তাকিয়ে ভাবছি কি হতে যাচ্ছে। কিছুক্ষণ পর সে মাথা উঠিয়ে তাকালো। 3 চোখ বিশিষ্ট এক ভয়ানক চেহারা। চোখগুলো যেন সম্পূর্ণ কালো রঙের এবং একটা কান কাটা। চুলগুলো একদম সাদা ধবধবে।
মুখে চামড়া বৃদ্ধ মানুষের মতো। আমার নাম হাবিত্রা, আমার বয়স 4500 বছর। হুজুর তাকে জিজ্ঞেস করলো, মানুষকে এভাবে তার প্রিয় মানুষের ফিরে আসার লোভ দেখিয়ে ধোকা দিলে তোর লাভ কি? তুই কি শুধু আনন্দ উপভোগ করার জন্যই এসব করছিস, নাকি অন্য কোনো কারণ আছে? বিনা ফায়দা এসব কাজ তো অবশ্যই করি না, কিছু একটা ফায়দা তো আছে। এটা বলার সাথে সাথে একটা দমকা হাওয়ায় হুজুরের হাতে থাকা মশালটা নিভে গেল এবং সে ভয়ঙ্কর হাসি মুখে আমাদের সামনে একটা ছায়া হয়ে দ্রুত গতিতে চলে গেল। গালিব ভাইয়া বলল, এটা কি হলো হুজুর? মশাল নিভে গেল কেন? আর সেই পা গেল কোথায়? তাকে সাহায্য করার জন্য এখানে অন্য কেউ এসেছিল, সেই তাকে বাঁচিয়ে নিয়ে গেল। সবকিছু জানতে পারার আগেই সে চলে গেল। তবে আমি খুঁজে বের করবই হাবিত্রার ফায়দা কি এসব করে। এখন আমাকে শুরু থেকে সবকিছু বিস্তারিত বলো, যা যা হয়েছে সবকিছু জানতে চাই আমি। আমি হুজুরকে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে সব কিছু বললাম। এটাও বললাম যে আসার সময় সেই কফিনটা বাসায় রেখে এসেছি। হুজুর সব শুনে একটু চিন্তিত হয়ে বলল, যা ভেবেছিলাম ব্যাপারটা তার চেয়ে বেশি ভয়ানক। হাবিত্রা কোনো ফায়দা ছাড়া তো এগুলো করবে না। আমার মনে হয় আফরিনের বাবা হাবিত্রার সাথে কোনো চুক্তি করেছে তার স্ত্রীকে ফিরিয়ে আনার ধোকায় পড়ে। কিন্তু কি সেই চুক্তি? আমাকে এখন তোমাদের বাসায় নিয়ে চলো। সমস্যা যেখান থেকে শুরু হয়েছে সেখানে না গেলে সমাধান পাবো না। এই বলে হুজুর সাথে সাথে একটা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো এবং বের হওয়ার জন্য পা বাড়ালো। আমরাও হুজুরকে অনুসরণ করলাম, কিন্তু হঠাৎ তিনি থেমে দাঁড়ালেন। গালিব ভাইয়া বললেন, কি হলো হুজুর, থামলেন কেন? হুজুর আবার এসে চেয়ারে বসে ব্যাগটা রাখলো টেবিলে, তারপর বলল, হাবিত্রা এখানে এসেছিল কার উপর ভর করে সেটা দেখতে হবে, আফরিনের ওপর নাকি গালিবের উপর। এই বলে হুজুর ব্যাগ থেকে একটা বোতল বের করলেন। বোতলটা এক ধরনের কালো পানিতে পরিপূর্ণ। দুইটা গ্লাস নিয়ে বোতল থেকে অল্প অল্প করে পানি ঢেলে দিল গ্লাসে। এরপর তার মাঝে কেমন যেন একটা সাদা পাউডার মিশিয়ে দিয়ে আমাদের দিকে এগিয়ে দিয়ে বলল, দুজন একটা করে গ্লাস নাও এবং এটা পান করো। আমি হুজুরের কথা মতো গ্লাসটা নিয়ে সেটা পান করতে লাগলাম। গালিব ভাইয়া এক টানে পুরোটা খেয়ে নিল, কিন্তু আমি সেটা মুখে দিতেই আমার মুখ তেতো হয়ে গেল। আমি বমির মতো ভাব করে সেটা মুখ থেকে ফেল দিলাম এবং বললাম, এতে কি মিশিয়েছেন হুজুর? এত তেতো কেন? গালিব ভাইয়া বলল, কই তেতো? আমি তো খেলাম, অনেক মিষ্টি আর সুস্বাদু ছিল এটা। আমার তো মন চাচ্ছে আরেক গ্লাস খাই। হুজুর বলল, তাহলে আফরিন যেটা খেতে পারল না সেই বাকি পানিটুকু খেয়ে দেখাও তো গালিব। গালিব ভাইয়া আমার হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে সেটাও খেয়ে নিল। হুজুর আমাদের সবাইকে অবাক করে দিয়ে বলল, হাবিত্রা এখানে এসেছিল গালিবের শরীরে ভর করে এবং সে থাকার জন্য গালিবের শরীর বেছে নিয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই থাক। শ্রোতাদের ভালো লাগলে ঘটনার নেক্সট পার্ট অবশ্যই পাঠাবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত 10টায়।